আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন সালাম। শুরুতে ইউপে সংবাদ শিরোনাম। আওয়ামী লীগের সংসদ সদস্যদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, নতুন মন্ত্রিসভায় বড় চমক থাকবে জানালেন ওবায়দুল কাদের। মন্ত্রিসভায় যোগ দেবে না জাতীয় পার্টি, সংসদে বিরোধী দলের নেতা হবেন এরশাদ, উপনেতা GM কাদের। নির্বাচনে অনিয়মের তথ্য প্রমাণ নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের বাসায় বিএনপি নেতারা, আটক নেতাকর্মীদের মুক্তির দাবি রিজভী। নবীন প্রবীণের সমন্বয়ে সাফল্য মন্ত্রিসভায় আসবে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা, দুর্নীতি নির্মূলে সক্ষমদের প্রাধান্য দেওয়ার তাগিদ। এবং সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া, থাইল্যান্ড থেকে আগামীকাল দেশে আসবে মরদেহ। শুনছিলেন ইউপে সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নবনির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, এবারে মন্ত্রিসভায় বড় চমক থাকছে। সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে দেশ ও দলের অপূরণীয় ক্ষতি হয়েছে বলেও জানান আওয়ামী লীগ নেতারা। বিস্তারিত নিয়াজ জামান সজীবের রিপোর্টে। ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে দলের নবনির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এ সময় সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। দলের প্রায় সব সংসদ সদস্য থাকলেও ছিলেন না নশ্বর পৃথিবীর মায়া কাটিয়ে চলে যাওয়া সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। তার এই চলে যাওয়া দলীয় সভাপতি সহ সবাইকে প্রতিনিয়ত কষ্ট দিচ্ছে। শেখ হাসিনার কোনো সিদ্ধান্ত কখনো উনি দ্বিতীয় শব্দ ব্যাখ্যা না করেই তাৎক্ষণিকভাবে সেটা বাস্তবায়ন করার জন্য দিকে এসে নেতৃত্বের প্রতি এরকম অবিশ্বাস আস্থা এবং বিশ্বাসযোগ্যতা খুব কম নেত্রী দেখা যায়। হাসপাতাল থেকে আপনার কিন্তু নির্বাচন করেছে, সে নির্বাচনেও সে জয়লাভ করেছে। তাহলে বুঝতে পারেন যে ও অসুস্থ একটি ব্যক্তি, সে নিজে দেশে নাই, সেখানে ইলেকশন করছে, জনগণ তাকে কত ভালোবাসে। শ্রদ্ধা জানানোর শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সৈয়দ আশরাফকে নিয়ে তার নিজের অনুভূতির কথা জানান। কথা বলেন এবারের মন্ত্রিসভা ও ঐক্যফ্রন্টের সংসদ সদস্যদের শপথ না নেওয়ার বিষয়েও। দুঃসময়ে পার্টির হাল ধরেছিলেন শক্ত হাতে, দলকে সংগঠিত করেছেন গভীর কমিটমেন্ট নিয়ে। বৈঠক তো করতে পারে, আমেরিকান অ্যাম্বাসেডারের সাথে বৈঠক করলেই কি আকাশ ভেঙে পড়বে আমাদের উপর? এই ক্যাবিনেট কেন যেন মনে হয় বিশাল একটা চমক আসবে। পরে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। তবে সৈয়দ আশরাফের মৃত্যুতে অন্যান্য কর্মসূচি স্থগিত করে সংগঠনটি। নিয়াজ জামান সজীব, ATN বাংলা, ঢাকা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় আগামী 19 জানুয়ারি ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবে আওয়ামী লীগ। সমাবেশে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। এসব তথ্য জানিয়েছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ডক্টর আব্দুস সোবহান গোলাম। মন্ত্রিসভায় থাকছে না জাতীয় পার্টি, সংসদে বিরোধী দলীয় নেতা হবেন জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ ও উপনেতা কো চেয়ারম্যান GM কাদের। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে একথা জানান জাপাত চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ। এদিকে সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদও মনে করেন, জাতীয় পার্টির নিজস্ব প্রতীক লাঙ্গল নিয়ে নির্বাচন করায় তাদের একমাত্র বিরোধী দলে থাকার সুযোগ রয়েছে। হুমায়ুন চিশতির রিপোর্ট। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ জানান, একাদশ জাতীয় সংসদে প্রধান বিরোধী দল হিসেবেই থাকছে তার দল, আর বিরোধী দলীয় নেতা হিসেবে তিনি দায়িত্ব পালন করবেন। বিরোধী দলীয় উপনেতার দায়িত্ব পালন করবেন তার ছোট ভাই ও পার্টির কো চেয়ারম্যান GM কাদের। সরকারের মন্ত্রিসভায়ও থাকছেন না তারা। আইন বিশেষজ্ঞ ও সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদও মনে করেন, কার্যকর বিরোধী দলের ভূমিকা পালন করতে হলে জাতীয় পার্টির সরকারের মন্ত্রিসভায় থাকা উচিত নয়। বিরোধী দলের ভূমিকা যদি তারা পালন করে, বিরোধী দল হিসাবে যেহেতু তারা নিজস্ব জাতীয় প্রতীকে ইলেকশন করেছে, সেইটাই শোভনীয় হবে এবং দেশের জন্য বা গণতন্ত্রের জন্য একটা সুখকর পরিস্থিতি থাকবে। বিরোধী দল হিসাবে বিরোধী দলের থাকা উচিত।
ও বিরোধী দলের কিছু অংশ বিরোধী দল থাকবে, আবার কিছু সরকারের সাথে থাকবে। এইটাও আমার মনে হয় যে পার্লামেন্টারি ডেমোক্রেসিতে খুব শোভনীয় না, বা কোনো নজির তেমন নেই। এদিকে জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙা জানান, গতবারের মতো এবারও মন্ত্রিসভায় থাকতে আগ্রহী তারা, তবে এখনও এ নিয়ে কোনো আলোচনা হয়নি। আমাদের সংসদ সদস্যরা কেউই 14 দলের বা মহাজোটের যে নির্বাচন তার সরকারের বাইরে যেতে চায় না, তারা বিরোধী দলে থাকতে চায় না। আমরা চাচ্ছি যে গতবার যে পদ্ধতিতে আমরা যে নিয়মে আমরা সরকারের সঙ্গে ছিলাম সেই রকম নিয়মে বা সেই রকম পদ্ধতিতে আমরা থাকতে চাই। সরকার মানুষের উন্নয়ন করতে চাই, অ্যাকর্ডিং অ্যাট দ্য সেম টাইম আমরা সরকারের যেসব উন্নয়নমূলক কর্মকাণ্ড সেগুলো নিয়ে কথা বলতে চাই। চেষ্টা করেছি ওনাদের সঙ্গে যোগাযোগ করার, কিন্তু আমরা এখন পর্যন্ত ওনাদের কোনো সাড়া আমি পাইনি এখন পর্যন্ত, সত্যি কথা যেটা। সেই কারণে আলোচনাটা আমাদের এখনও সম্পন্ন হয়নি। আলোচনা সম্পন্ন না হওয়া পর্যন্ত বলা যাবে না যে আমাদের অবস্থানটা কি হবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লাঙ্গল প্রতীকে 22টি আসন জিতেছে মহাজোটের শরিক দল জাতীয় পার্টির প্রার্থীরা। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলারের সাথে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ নেতারা। সকালে মার্কিন রাষ্ট্রদূতের গুলশানের বাসায় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক নিয়ে কেউই গণমাধ্যমের সাথে কথা বলেনি। জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচন ও পরবর্তী পরিস্থিতি নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের সাথে বিএনপি নেতাদের আলোচনা হয়। বিএনপির পক্ষ থেকে একাদশ জাতীয় নির্বাচনে সারা দেশে বিভিন্ন অনিয়মে তথ্য প্রমাণ তুলে ধরা হয় বলে বৈঠক সূত্রে জানা গেছে। মির্জা ফখরুলের সাথে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও তাবিদ আউয়াল উপস্থিত ছিলেন। নির্বাচনের আগে ও পরে দেশে বিভিন্ন স্থানে আটক নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি দাবি করেছে বিএনপি। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ দাবি জানান। তিনি বলেন, জনগণ যে নির্বাচনে ভোট দিতে পারেনি সেই নির্বাচনের দায় নির্বাচন কমিশন এড়াতে পারবে না। এ সময় তিনি নির্বাচন কমিশনে পিঠা উৎসবের কঠোর সমালোচনা করেন। এরা নির্লজ্জ বলেই তারা এই কাজটি করতে পারছে আর কি, কারণ ওদেরকে তো অ্যাকাউন্টেবিলিটি নাই। সরকার, নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা বাহিনী, এমনকি আদালতকে ব্যবহার করে তার এই একতরফা জনগণ বিরোধী অগণতান্ত্রিক মহা ভোট ডাকাতির, মহা ভোট জালিয়াতির নির্বাচন করেছে। দুর্নীতি নির্মূলে সক্ষম সদস্যদের মন্ত্রিসভায় দেখতে চান রাজনৈতিক বিশ্লেষকরা। তারা মনে করেন, নবীন ও প্রবীণের সমন্বয়ে গঠিত মন্ত্রিসভা জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাহায্য করবে। ফজলে রাব্বির রিপোর্ট। আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি, শপথ নিয়েছেন একাদশ জাতীয় সংসদ সদস্যরা। সরকার গঠনের জন্য এরই মধ্যে রাষ্ট্রপতির আমন্ত্রণ পেয়েছেন সংসদ সদস্য শেখ হাসিনা। সবার আগ্রহ তাই এখন নতুন সরকারের আকার, প্রকার আর মন্ত্রিপরিষদের দিকে। বিশাল একটা চমক। তবে চমকের চেয়ে অসমাপ্ত মেগা প্রকল্পগুলোর সফল বাস্তবায়ন আর নির্বাচনী ইশতেহারে দেয়া দুর্নীতির বিরুদ্ধে কোনো ধরনের ছাড় না দেওয়ার প্রতিশ্রুতি বাস্তবায়ন করার চ্যালেঞ্জ নিতে সক্ষমদেরই মন্ত্রিপরিষদে দেখতে চান রাজনৈতিক বিশ্লেষকরা। দুর্নীতির ব্যাপারে বাংলাদেশের অবস্থান, যেটা শক্ত অবস্থান, আমরা দেখতে চাই। দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা ক্যাপেবল মন্ত্রিপরিষদ দেখতে চাই। সেখানে প্রবীণ এবং নবীনের সমন্বয় ঘটাতে হবে। কারণ নবীনের সমন্বয় ঘটানোর প্রয়োজনটা এই জন্যই যে এখানে প্রবীণরা তো ক্রমান্বয়ে কাজ থেকে সরে পড়বেন, তখন নবীনদেরকে চ্যালেঞ্জগুলি গ্রহণ করতে হবে। উল্লেখযোগ্য সংখ্যক তরুণ ও নারী প্রতিনিধি পেয়েছে একাদশ জাতীয় সংসদ। আধুনিক ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এটি একটি অগ্রিম পাওয়া বলে মনে করেন বিশ্লেষকরা। তারুণ্যের এ শক্তির সর্বোচ্চ ব্যবহারও দেখতে চান তারা। প্রথম দিন থেকে নিরাপদ সড়ক, মাদক নির্মূল ও শিক্ষাক্ষেত্রে অনিয়ম বন্ধে সরকারের শক্ত অবস্থান প্রত্যাশা করছেন তারা। যে নির্বাচনী প্রতিশ্রুতিগুলা ম্যানিফেস্টোর মাধ্যমে করা হয়েছে, এবং শুধু করা হয় নাই, বারবারই বলা হয়েছে, সদিচ্ছা ব্যক্ত করা হয়েছে যেগুলো বাস্তবায়ন করা হবে। খুবই ভালো কথা, কিন্তু তার সাথে বড় বড় ঝুঁকি আছে, চ্যালেঞ্জ উঠে এসছে। তারা যে উন্নয়নমূলক কাজগুলি, বড় বড় উন্নয়নমূলক কাজগুলি ধরেছে সেইগুলিকে টিকিয়ে রাখা, জোরদার করা, এবং একটা টিকিয়ে রাখা, জোরদার করার জন্যে সম্পদের যেমন প্রয়োজন আছে, পাশাপাশি দক্ষ জনবলের প্রয়োজন আছে। এদিকে দশম সংসদের অকার্যকর মন্ত্রীদের
দেখা যাওয়ার সম্ভাবনা নেই বলে জানা গেছে আওয়ামী লীগের বিভিন্ন সূত্র থেকে। তাই ব্যর্থতার দায়ে নবম সংসদের মন্ত্রিপরিষদ থেকে বাদ পড়া সদস্যদের নতুন মন্ত্রিসভায় দেখা যাবে না বলেই মনে করছেন তারা। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। কাল বিকেলে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে থাইল্যান্ড থেকে দেশে পৌঁছাবে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মরদেহ। গতকাল ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বরকতুল্লাহ সুজনের রিপোর্ট। তাহা আইন অনুযায়ী নবনির্বাচিত হয়েও শপথ নেওয়া হলো না সৈয়দ আশরাফুল ইসলামের। মৃত্যুর আগ পর্যন্ত তিনি ছিলেন জনপ্রশাসন মন্ত্রীর দায়িত্বে। পারিবারিক ঐতিহ্যের সূত্র ধরে ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয় ছিলেন সৈয়দ আশরাফুল ইসলাম। স্বাধীনতার পর বৃহত্তর ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সহপ্রচার সম্পাদকের দায়িত্বে ছিলেন তিনি। ১৯৭৫ সালের ৩ নভেম্বর কারাগারে বাবা সৈয়দ নজরুল ইসলাম সহ জাতীয় ৪ নেতার হত্যাকাণ্ডের পর তিনি চলে যান যুক্তরাজ্যে। ফিরে আসেন ১৯৯৬ সালে। কিশোরগঞ্জ সদর আসন থেকে নির্বাচিত হন সংসদ সদস্য। এ সময় তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। সেই সত্যকে যদি তারা গ্রহণ না করে তারা ইতিহাসের আস্থা করে যাবে। এরপর ২০০১, ২০০৮, ২০১৪ এবং সবশেষ গেল নির্বাচনেও সংসদ সদস্য নির্বাচিত হন সৈয়দ আশরাফ। আওয়ামী লীগ সরকারের প্রথম মেয়াদে স্থানীয় সরকার মন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। ১৯৫২ সালে ময়মনসিংহ শহরে জন্মগ্রহণ করেন সৈয়দ আশরাফুল ইসলাম। বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সৈয়দ নজরুল ইসলামের গর্বিত বড় ছেলে তিনি। বরকতুল্লাহ সুজন, এটিএন বাংলা। এদিকে সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে বিষাদের ছায়া নেমে এসেছে তার নির্বাচনী এলাকা কিশোরগঞ্জেও। স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা বলছেন, সৈয়দ আশরাফের মতো নেতার মৃত্যুতে তারা এখন অভিভাবকহীন, তার শূন্যতা পূরণ হবার নয়। আমরা কিশোরগঞ্জের মানুষ যেমন অভিভাবক হারিয়েছি, রাজনীতিও সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। উনি একজন কিংবদন্তি ছিলেন বাংলাদেশের রাজনীতিতে। ওনার এই চলে যাওয়াটা আসলে কিশোরগঞ্জের মানুষের কাছে একটা বিশাল শূন্যতা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। রাজবাড়ীতে বাড়ছে টার্কি মুরগি পালন। কম খরচে অল্প সময়ে বেশি লাভ হয়, বেকার যুবকরা ঝুঁকছেন এই ব্যবসায়। খামারিরা মনে করছেন টার্কি মুরগি দেশের মাংসের চাহিদার যোগানে ভূমিকা রাখবে। রাজবাড়ী থেকে রিটন চক্রবর্তী রিপোর্ট, জানাচ্ছেন রাজীব সাহা। রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দেওয়ানপাড়া গ্রামের টার্কি খামারি কুদ্দুস আলমের পরিবার প্রায় ১.৫ বছর আগে ইন্টারনেট ঘেঁটে এই মুরগি পালনের তথ্য পায়। প্রথমে ৮০টি টার্কির একদিনের বাচ্চা সংগ্রহ করে এবং সেগুলো ৬ মাস পর ডিম দেওয়া শুরু করে। বর্তমানে তাদের খামারে ৫ শতাধিক টার্কি মুরগি রয়েছে। প্রতিটি টার্কি ৬ মাস পালনের পর বিক্রি করা হয় ৩ থেকে ৩,৫০০ টাকায়। ইদানিং বেশ টার্কির খামার দেখছি আশপাশ দিয়ে। আমাদের এলাকাতেও টার্কির খামার হয়েছে। এখন এই থেকে আমি একটা জিনিস দেখলাম যে অনেক বেকার ছেলেরা কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে। সেই 16টার ডিম থেকে আজ আমার 50 থেকে 60টা টার্কি আছে। তো এটার টার্কির চাহিদাটা অনেক ভালো। ছোট বড় টার্কি খামার আছে। প্রত্যেকটা খামারের উদ্যোক্তাদের নিয়ে একটা প্রশিক্ষণের ব্যবস্থা করার জন্য সরকারের নিকট আমি আকুল আবেদন জানাচ্ছি। খামারি নাসিমা আক্তার জানান, কাঁচা সবজি, ফুলকপি, পাতাকপি, ঘাসসহ বিভিন্ন সবজি বেশি খেয়ে থাকে টার্কি মুরগি, যে কারণে খরচ খুবই কম হয়। তিনি মনে করেন, ঘরে বসে না থেকে অধিকাংশ নারী সহজেই টার্কি খামার করে লাভবান হতে পারেন। 1 থেকে 6 মাসের মধ্যে 6 থেকে 7.5 কেজি এই ওজনে হয়। গ্রামের সবাই একটা করে টার্কি খামার হোক, সবার বাড়িতে বাড়িতে প্রত্যেকটা নারী। প্রাণী সম্পদ কার্যালয়ের তথ্য মতে এই জেলায় ছোট বড় 70টি টার্কি খামার রয়েছে। টার্কি মুরগি পালনে জেলা প্রাণী সম্পদ কার্যালয় থেকে বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে। ভবিষ্যতে যদি আমাদের ডিপার্টমেন্ট এটা অনুমোদন দেয় বা এদের প্রশিক্ষণের জন্য ব্যবস্থা করার, তাহলে আমরা তাদেরকে এটা প্রশিক্ষণ দেব। টার্কি পালনে অতি অল্প সময়ে বিপ্লব ঘটানো সম্ভব বলে মনে করেন খামারিরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।
সিরাজগঞ্জে শীতকালীন সবজি চাষে আগ্রহ বাড়লেও পোকার আক্রমণ আর ভেজাল সারের কারণে দুশ্চিন্তায় চাষিরা। বাজারে সবজি বিক্রি করে লোকসান গুনতে হচ্ছে বলে জানান তারা। তবে কিছু জায়গায় পোকার লক্ষণ দেখা দিলেও মাঠ পর্যায়ের কর্মকর্তারা চাষিদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন বলে জানিয়েছে কৃষি বিভাগ। সিরাজগঞ্জ থেকে ফেরদৌস হাসানের রিপোর্ট, জানাচ্ছেন মনির হোসেন তপু। লাভজনক হওয়ায় কৃষকদের সবজি চাষের দিকেই দিন দিন আগ্রহ বাড়ছে। সিরাজগঞ্জে গত বছর সবজি চাষে লাভবান হওয়ায় শীতের শুরুতেই এবারও সবজির আবাদ করেন চাষিরা। তবে শুরুতেই পোকার আক্রমণ আর ভেজাল সারের কারণে সবজি বিক্রি করে লোকসান গুনতে হচ্ছে চাষিদের। মাটি খুব একটু বড় শক্তি নাই, পোকামাকড় দেশে বেশি, অনেক টাকা লস। লাউয়ের টাল দিছিলাম, লাউয়ের টাল জাংলা উইডে উইডে মানে মরে গেল। ঠিক আছে, আবার কফি গাছছি, কফি ওইরকম মরে দিতেছে। ফসলের মাঠে তাকালেই চোখে পড়বে পাতাকপি, ফুলকপি, লাউ, শিম সহ নানা জাতের শীতকালীন সবজি। চাষিরা ব্যস্ত ক্ষেত পরিচর্যায়। প্রতি কেজি শাকসবজির সর্বনিম্ন দর 12 টাকা। মূল্যের অবস্থা একবার প্রথম বৃষ্টিতে এটা নষ্ট হয়ে গেছে, পুনরায় আবার করছি, দেড় খরচ, এটা প্রকৃতির নিয়ম। ফসল পালং শাক বুনছিলাম, গাজর বুনছিলাম, মূলা বুনছিলাম, সব নষ্ট হয়ে গেছে। আমার 3000 টাকা খরচ হচ্ছে হাল টাল দিয়া। মাঠ পর্যায়ে এসব চাষিদের নানাভাবে পরামর্শ দিচ্ছেন জেলা কৃষি বিভাগের কর্মকর্তারা। আমাদের এই 9টা উপজেলায় 5900 হেক্টর জমিতে অলরেডি আমাদের সবজি চাষ হয়ে গেছে। আমরা আশা করছি এবার আবহাওয়া ভালো আছে, সবকিছু অনুকূল আছে। আর বর্তমানে আমাদের যে সবজি মাঠে আছে এই সবজিগুলোর অবস্থা ভালো আছে, পোকামাকড়ের তেমন কোনো আক্রমণ নাই। জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের হিসাবে এবার সিরাজগঞ্জে সবজি চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 9310 হেক্টর। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। এবারে মাইশা গ্রুপ আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রশাসনে আংশিক অচলাবস্থা অবসানে বিল পাশের উদ্যোগ নিয়েছে ডেমোক্র্যাটরা। বৃহস্পতিবার ন্যান্সি পেলোসিকে দ্বিতীয়বারের মতো স্পিকার নির্বাচিত করার পরে হাউস অব রিপ্রেজেন্টেটিভে এই সিদ্ধান্ত আসে। মেক্সিকোর সীমান্তে প্রাচীর নির্মাণের জন্য বরাদ্দ না রেখে সংশ্লিষ্ট বিল উপস্থাপনে উদ্যোগ নেওয়া হয়। এতে রিপাবলিকানদের সমর্থন না পেলে অচল অবস্থার জন্য তাদের দায়ী করার সুযোগ পাবে ডেমোক্র্যাটরা। এর আগে দুদিন ধরে পরিস্থিতি নিয়ন্ত্রণে কংগ্রেসে আলোচনায় বসেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সেখান থেকে এখনও কোনো সমাধান না আসায় আবারও কংগ্রেস নেতাদের সাথে আলোচনায় বসবেন তিনি। নির্মাণ খরচ সংগ্রহে ব্যয় সংকোচনের জন্য 2 সপ্তাহ ধরে বিভিন্ন খাতে বরাদ্দ বন্ধ রেখেছে সরকার। নির্বাচনের সময় পরিবহন কম থাকায় তার কিছুটা প্রভাব পড়েছে রাজধানী কাঁচা বাজারে। সপ্তাহের ব্যবধানে সব রকম চালের দাম কেজি প্রতি বেড়েছে 2 থেকে 3 টাকা। বেড়েছে আটা ও কিছু সবজির দামও। আদ্দিন সজীবের রিপোর্ট। কাঁচাবাজারে ক্রেতাদের ক্ষোভ, অভিযোগ নতুন কিছু নয়। কারণটা পরিষ্কার, কারণে অকারণে দেখা যায় দামের তারতম্য। সুযোগ পেলেই পণ্যের মূল্য বাড়িয়ে দেওয়ার মানসিকতাও। সেই ধারাবাহিকতায় এবার বেড়েছে চালের দাম। মোটা চাল 34 থেকে 36, মাঝারি চাল 42 থেকে 48, আর চিকন চাল বিক্রি হচ্ছে 53 থেকে 56 টাকায়। বস্তায় যেটা 1450 ছিল সেটা এখন 1500, 1550। আমরা যারা সাধারণ ক্রেতা আমরা খুব ভুক্তভোগী হয়ে গেছি, কারণ প্রতি কেজি চালে দেখা যাচ্ছে 2 টাকা থেকে 3 টাকা বেড়ে গেছে। ব্যবসায়ীরা বলছেন মিল মালিকরা চালের দাম বাড়ানোর কারণে স্বাভাবিকভাবেই খুচরা বাজারের প্রভাব পড়েছে। এখন কৃষকের হাতে কোনো দাম নেই, যা আছে সব মিলে। এখন ওরাই যখন যা করে তাদের কি হবে। মিলেই 2 টাকা বাড়ছে, প্রতি বস্তা 100 টাকা। তো এখান থেকে যেন আড়তে আনছে, আড়তে তারা 20-25 লাভ করবে। কয়েকদিনের ব্যবধানে বেড়েছে আটার দামও। বিশ্ববাজারে মূল্য বৃদ্ধির কারণে এ অবস্থা বলে মনে করেন ব্যবসায়ীরা। বেশ কিছুদিন স্থিতিশীল থাকার পর বেড়েছে কিছু সবজির দামও। টমেটো, লাউ, সিমের দাম কেজি প্রতি বেড়েছে 3 থেকে 5 টাকা পর্যন্ত। 2 সপ্তাহ আগে কিনেছি তখন ছিল 35, আজকে কিনলাম 40। টমেটো আগে ছিল 600 টাকা, 900 টাকা রয়েছে। আর লাউ আগে কিনা 25 টাকা 30 টাকা, আমি কিনা 55 টাকা 60 টাকা। শীত হইলে লাউটা কমায়, আবার যখন গরমের ভাব পড়ে একটু সমানে বাড়ে। তবে তেমন একটা পরিবর্তন নেই অন্য পণ্যের মূল্যে। আদ্দিন সজীব, ATN বাংলা, ঢাকা। এবারে স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ।
বিভিন্ন পেশার স্বল্প আয়ের মানুষদের কাছে নামমাত্র মূল্যে ব্যবহৃত সচল ফ্রিজ বিক্রি করল র্যাঙ্কস ইলেকট্রনিক্স লিমিটেড। সকালে এই কার্যক্রমের উদ্বোধন করেন র্যাঙ্কস ইলেকট্রনিক্সের মার্কেটিং ও সেলস বিভাগের প্রধান ব্যবস্থাপনা পরিচালক তানভীর হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ জানি আলম, মুসলে উদ্দিন ও সারওয়ার জাহান সহ বিশিষ্ট ব্যক্তিরা। এই সেবার আওতায় গ্রাহকরা মাত্র 4 থেকে 8 হাজার টাকায় ফ্রিজ কেনার সুযোগ পাচ্ছেন। এবারে পার্টেক্স খেলার খবর। দুই জায়ান্টের লড়াইয়ে লিভারপুলকে 2-1 গোলে হারিয়ে নিজেদের শিরোপা ধরে রাখার আশা বাঁচিয়ে রাখল ম্যানচেস্টার সিটি। ম্যান সিটির ঘরের মাঠ ইত্তেহাদ স্টেডিয়ামে ম্যাচের পুরোটা সময় ছিল হাড্ডাহাড্ডি লড়াই। আক্রমণ প্রতি আক্রমণের পর ম্যাচের 40 মিনিটে সার্জিও আগুয়েরোর গোলে এগিয়ে যায় সিটি। বিরতির পর রবার্তো ফিরমিনো ম্যাচে সমতা ফেরালেও 72 মিনিটে লেরয় সানে সিটিজেনদের জয় নিশ্চিত করেন। তাতে 21 ম্যাচে 50 পয়েন্ট নিয়ে লিভারপুলের ঠিক পেছনে উঠে এলো সিটি। সমান ম্যাচে শীর্ষে থাকা লিভারপুলের পয়েন্ট 54। পুরস্কার জিতেই দারুণভাবে বছর শুরু করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ফিফা দ্য বেস্ট অর ব্যালন ডি অরের পর বিশ্বের তৃতীয় মর্যাদাপূর্ণ পুরস্কার গ্লোব সকার অ্যাওয়ার্ডসের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন পর্তুগিজ তারকা। গতরাতে দুবাইয়ে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে দুই ফরাসি তারকা অ্যান্টনি গ্রিজম্যান আর কিলিয়ান এমবাপ্পেকে পেছনে ফেলে তিনি। টানা তৃতীয়বারের মতো এই পুরস্কার জয়ের সাথে এবছর ভক্তদের ভোটেও সেরা হয়েছেন রোনালদো। গেল মৌসুমে ফিফা দ্য বেস্ট, ব্যালন ডি অর ইউফা বর্ষসেরা কোনোটি রোনালদোর ঝুলিতে আসেনি। তবে একই মৌসুমের জন্য গ্লোব অ্যাওয়ার্ড জেতায় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পর্তুগাল ও ইউভেন্টাসের এই ফরওয়ার্ড। ফ্রান্সকে বিশ্বকাপ জেতানো কোচ দিদিয়ের দেশামের হাতে উঠেছে বর্ষসেরা কোচের পুরস্কার। শেষ করার আগে ইউপি সংবাদ শিরোনাম আরও একবার। আওয়ামী লীগের সংসদ সদস্যদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, নতুন মন্ত্রিসভায় বড় চমক থাকবে জানালেন ওবায়দুল কাদের। মন্ত্রিসভায় যোগ দেবে না জাতীয় পার্টি, সংসদে বিরোধী দলের নেতা হবেন এরশাদ, উপনেতা জিএম কাদের। নির্বাচনী অনিয়মের তথ্য প্রমাণ নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের বাসায় বিএনপি নেতারা আটক, নেতাকর্মীদের মুক্তির দাবি রিজভী। নবীন প্রবীরের সমন্বয়ে সাফল্য মন্ত্রিসভায় আসবে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। দুর্নীতি নির্মূলে সক্ষমদের প্রাধান্য দেওয়ার তাগিদ। এবং সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া, থাইল্যান্ড থেকে আগামীকাল দেশে আসবে মরদেহ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATN Tube News। সাবস্ক্রাইব করে থাকুন এটিএন বাংলার সাথে।